আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি বেশ একটু টায়ার্ড হয়ে গেছি, কারণ বাস্তবসম্মত কারণ সেটা হলো যে এবছর আমাদের সবথেকে বড় ব্যবসায়িক সমস্যা যেটা হলো আমাদের অফিসে লোকবল খুব কম। আমরা চেষ্টা করেছিলাম বিডিজ অফিসের সার্কুলার দিয়ে ভালো মানের এমপ্লয়ি, অথবা আমরা তো এমপ্লয়ি বলি না, আমরা বলি ভাই বোন, তো তাদের নিয়োগ দিয়ে অন্তত তাদের ট্রেনিং দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য কাস্টমার সার্ভিসে বসাতে। তো আনফর্চুনেটলি সেটা আমরা পারি নাই, কারণ আমরা নিয়োগ দিয়েছি, তো ম্যাচিং যদি না হয় তাহলে একটু কাজ করা ঝামেলা। আর আপনারা জানেন যে সম্পর্ক বলেন, আত্মীয়তা বলেন, তারপরে এমপ্লয়মেন্ট বলেন, এগুলোতে ইন্টারভিউতে সবাই খুব ভালো, বাস্তবে যখন কাজে দেওয়া হয় অথবা একসঙ্গে চলা হয় তখন সেখানে অনেক রকমের ভুল ত্রুটি হয়। হতে পারে আমাদের কোম্পানির, হতে পারে যারা চাকরিতে আসে তাদের। তো আমি সবসময় দোষটা নিজের ঘাড়ে নেওয়ার চেষ্টা করি, এটা আমি পছন্দ করি। তো আনফর্চুনেটলি ম্যাচিংয়ের যেহেতু অভাব হয়েছে, অথবা তাদেরও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে, যেমন একজনের পরীক্ষা, মামুন সাহেব খুবই ভালো মানুষ, খুবই অ্যাক্টিভ, বাট তার পক্ষে কাজ করা সম্ভব হয়নি। আর আমরাও চাচ্ছিলাম না সে এই চাকরি করার জন্য তার পড়াশোনার ক্ষতি হোক, কারণ আমরা সবার আগে আমাদের এমপ্লয়ীদের বলি অথবা ভাই বোনদের বলি যে আপনাদের পড়াশুনো যদি থাকে, পড়াশোনার পাশাপাশি যারা আমাদের এখানে চাকরি করেন তাদের যেন লিখিত অথবা মৌখিকভাবে আমাদের ওয়াদা করতে হবে যে আমাদের এখানে চাকরি করতে এসে অথবা কাজ শিখতে এসে আপনার যদি লেখাপড়ার যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে আপনাকে ক্লোজ করে দিব। তাহলে আগে আপনার পড়াশোনা ঠিক রেখে তারপর এখানে কাজ শিখবেন অথবা কাজ করবেন। তো আমরা আমাদের মানবিকতার দিকটাতে ঠিক আছি, বাট আনফর্চুনেটলি যেটা ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে কোম্পানি। কারণ এখন দেখবেন মার্কেটে অনেক হাই স্যালারি বলেন, অনেক দেশি বিদেশি ডিগ্রি বলেন, অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ দিয়েও কত রকমের মার্কেটিং পলিসি, নাচা গাওয়া, অ্যাডভার্টাইজমেন্ট, কোটি কোটি টাকা খরচ, এরপরও কোম্পানি বাঁচাইতে পারতেছে না। কারণ রাষ্ট্রে এখন শুধুমাত্র ব্যবসা বাণিজ্য আছে ফুটপাতে, হকারে। তো আমরা তো আসলে এই কাজটা করি না। তো প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে আমাদের ঘাড়ে বর্তমানে অনেকগুলো দুর্নাম আসছে এই গত 1 থেকে 1.5 মাসে। এই দুর্নামগুলা একদম সীমাহীন পর্যায়ে এবং খুব বাজেভাবে আসছে। আমি কিন্তু আমার কোম্পানির খারাপ কথা অথবা আমার অদক্ষতাটা সবসময় সবার আগে আপনাদের বলি, যেটা কোনো কোম্পানির মালিক তার ব্যক্তিগত দুর্বলতা অথবা কোম্পানির নেগেটিভ সাইডটাকে গোপন করে বরঞ্চ বলার চেষ্টা করে যে ভালো আছি। যেমন সমাজে দেখবেন সুখে থাকা মানুষের অথবা মেকআপ করে সুখে থাকার এরকম একটা হাসি দেওয়া মানুষের অভাব নাই, কিন্তু বাস্তবে তার ভিতরে যখন ঢুকবেন তখন দেখবেন তারও অনেক যন্ত্রণা আছে। এটার নামই জীবন, এটার নামই ব্যবসা, এটার নামই স্ট্রাগল। আর এটা করতে করতে একটা সময় পরে জীবনটা শেষ হয়ে যাবে। আর এটাকে এই কারণে এটাকে বলা হয় জীবন যুদ্ধ। তা জীবন যুদ্ধে মেকআপের মূল্য অনেক বেশি, যার কারণে দেখবেন চট্টগ্রামে বউ সাজাইতে গেলে ন্যূনতম 20 থেকে 30 হাজার টাকা লাগে খালি বউয়ের সাজতে। কথা বুঝতে পারছেন? এখন বউয়ের সাজতে 20-30 হাজার টাকা খালি পার্লারের বিল, অর্থাৎ সুখের অভিনয়। কিন্তু এই যে বউটা যে সাজলো, এই বউ যে কতবার কতজনের সাথে বেগে গেছিল প্রেম করে, অথবা কতজনের ফ্ল্যাটে যে যে ব্যাচেলার ফ্ল্যাটে যে ঘুমায়ছিল, সেটা আসলে বোঝার কোনো উপায় নাই কত পার্সেন্ট সেইটা। তো বাস্তব জীবনে যাওয়ার পরেই বুঝতে পারবেন যে আপনি যে সাজানো গোছানো নারীটাকে বিয়ে করে নিয়ে আসছেন, তার বাপের বাড়ি কী সমস্যা আছে, তার ভাই বোনের কী সমস্যা আছে, সব কিছু কিন্তু আস্তে আস্তে সব কিছু ধরা পড়ে। হ্যাঁ, যখন ধরা পড়ে তখন আসলে কিছু করার থাকে না। তো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি যে সবার আগে বলার যে ভাই, আমরা পৃথিবীর সবচেয়ে অযোগ্য, আমরা এইভাবে চেষ্টা করতেছি, আপনার যদি ভালো লাগে আমাদের কাছে এসে কাজ করবেন। এবং আমাদের কোম্পানির দুর্নাম আমি নিজেই করি, করে অনলাইনে সারা বিশ্বের মানুষ, আমার ইউটিউবে কিন্তু খালি বাংলাদেশের মানুষ দেখছেন না, বিদেশের থেকে যে 10 লাখ টাকার কাজ দেবেন, যে 1 লাখ টাকার কাজ দেবেন, যে 1 পয়সার কাজ দেবেন, অথবা 1 কোটি টাকার কাজ দেবেন, তারও মনটা সবার আগে আমি ভেঙে দিই কোম্পানির মালিক হয়ে। কি কারণে বলতে পারেন? আমার কি টাকার দরকার নাই? আমার কি ব্যবসা করে কোটিপতি হওয়ার ইচ্ছা নাই? আমার কি ব্যবসা করে আমার বউ বাচ্চাকে দেশ বিদেশে আপনারা যেভাবে
ওই রাজনীতি করেও পারলে কি হয়েছে, বউ বাচ্চা নিয়ে একদম দেশ বিদেশ সারা পৃথিবী উদ্ধার করে ফেলেন। আমার কি এরকম স্বপ্ন নাই? আমার বউ বাচ্চার কি এরকম শখ নাই? আছে অবশ্যই। বাট ব্যক্তিগতভাবে আমার এই শখটা নাই, যার কারণে আমরা আপনার কাছে যখন যে প্রোডাক্টটা বিক্রি করি তার আগে সেই প্রোডাক্টের গুণগত মান, খারাপ দিকগুলো বেশি করে তুলে ধরি, এবং সেখানে আমাদের যোগ্যতার থেকে অযোগ্যতাগুলো বেশি করে আপনাদের তুলে ধরি। ধরার পরে এরপর বলি যদি ভালো লাগে, আপনাদের সব শিখাই দিলাম, এই অভিজ্ঞতা নিয়ে আপনারা মার্কেটে নিজেরাই অন্য কোথাও থেকে মাল তৈরি করেন অথবা কিনেন, আর যদি না পারেন তাহলে আমাদের কাছে এসেন। আর যখন আসেন তখন যদি 2-1 টাকা আমাদের লাভ থাকে, সেটা দিয়ে আমাদের সংসার বলেন, পরিবার বলেন, অফিস বলেন, এগুলো চলে। কারণ আমি জোবায়েদ ভাই অনেকবার বিদেশ যাওয়ার সুযোগ পাইছি, অফার পাইছি। আমি এখন আমার পাসপোর্টই করি নাই, কারণ আমার ইচ্ছা নাই। এই যে বাড়ি গাড়ি সম্পদ অর্নামেন্টস গহনা এত কিছু, দেশ বিদেশ ঘুরবো, লাক্সারি লাইফ লিড করব, ভালো একটা রেস্টুরেন্টে খাবো, সেলফি তুলবো, এই যে একটা রুচি অথবা মানসিকতা অথবা ব্রেনের একটা টেন্ডেন্সি, এই জিনিসটা আমার জীবনে কোনো দিনই ছিল না। আমি খালি রেসপেক্টের জন্য কাজ করছি। যেমন কোম্পানিতে যখন চাকরি করছি বলছি বেতন দেবেন না, সমস্যা কি, আপনার ভালো লাগছে, আপনি কোম্পানির মালিক, আপনি ড্যাম স্মার্ট, আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে, কিন্তু শর্ত একটা, এমডি সাহেবের পাশের চেয়ারে আমাকে বসতে দিতে হবে। এমডি সাহেব যে রুমে বসে তার পাশের রুম আমার হইতে হবে। রেসপেক্ট। তো আমি কাজ করি শুধু ভালোবাসায়, আমি কাজ করি সম্মানে, আমি কাজ করি মানুষের দোয়ায়। আর এইটা হচ্ছে আমি। আমার খাওয়া দাওয়া, নাচা গাওয়া, লাক্সারি, এগুলো রং ঢং, এগুলো বিন্দুমাত্র কোনো নেশা নেই। এবং আমি আমার কাজের জন্য মাটিতেও বসতে পারি, মাটিতেও শুইতে পারি, মাটিতে বসেও খেতে পারি। আমার কোনো ইগো অথবা এরকম আপনার ইয়ে নাই। কাজ যেখানে আছে ওই কাজটা আমাকে ঠান্ডা মাথায় করতে হবে। আর ওই সময় কেউ যদি ফোন দেয়, হয় তারে মনে মনে 10টা গালাগাল দিই, অথবা প্রচণ্ড তার প্রতি বিরক্ত হই যে ঠান্ডা মাথায় কাজটা করতে পারতেছি না, মানে কাজের মধ্যে কনসেন্ট্রেশন করতে পারছি না। তো দেখবেন আপনাদের অনেকেরই আমি ভিডিওতেও গালাগালি দেয়। একটা কোম্পানির মালিক ভিডিওতে গালাগালি দিলে কি দেখতে ভালো দেখা যায়? মনে হয় যে একটা ছোট লোক মানুষ, কাস্টমারকে সম্মান করে কথা বলে না। অ্যাকচুয়ালি কাকে গালাগাল দেয়? যে দেখা যাচ্ছে একটানা 20টা ফোন দিছে। তা আমি ওই সময় বাইকে আছি, নাকি আমি ওই সময় নামাজে আছি, নাকি টয়লেটে আছি, নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি, একটা মিস কল দিলেই তো ভাই হয়ে যায়। কারণ আপনার কাছ থেকে একটা অর্ডার পাওয়ার জন্য আমার জ্বালা বেশি, আমি আপনাকে কল ব্যাক করব, আমি আপনাকে কল ব্যাক করব, আমার কোম্পানি আপনাকে কল ব্যাক করবে। আপনার থেকে আমার জ্বালা বেশি, কারণ আমার একটা কাজ পেতে হবে। এটুকুন মাথায় রাখলেই তো হয়ে যায়। একটা হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ, অথবা আপনি আমাকে ফোনে পাচ্ছেন না, নাম আর জেলা আর কি প্রয়োজন, একদম শর্টকাটে যে ভাই গাইড লাগবে, নাম অমুক, জেলা অমুক, এইটুকুন লিখে একটা এসএমএস দিয়ে দিলেন, আমি আপনাকে কল ব্যাক করব। প্রয়োজন তো আমার বেশি, কারণ আমার বউ বাচ্চা আছে না, আমার অফিসে মানুষের বেতন দিতে হবে না, আমার ভাড়া দিতে হবে না, আপনার তো নিজের পরিবার। আর আমার হচ্ছে এতগুলো মানুষের পরিবার আমাকে ঠেক দিতে হবে, কারণ আমি যে ব্যবসা করতে নামছি, পৃথিবীর সবচেয়ে পাপী বান্দা, ব্যবসা করতে নামছি না। বর্তমান বাংলাদেশের জন্য যে ব্যবসা করতে নামে যে মালিক, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাপী বান্দা। তাহলে আমরা এবছর আমাদের সবচেয়ে বড় দুর্নাম সেটা হলো যে আমরা গার্মেন্টসের বেশ কিছু ফ্রেশ অর্ডার পেয়েছিলাম এবং চমৎকার ভালো মানের কিছু বায়ার পেয়েছিলাম, যাদের আদব কায়দা বলেন, ইচ্ছা শক্তি বলেন, প্রাইস বলেন, সব কিছু চমৎকার। কিন্তু এটা আমার ব্যাড লাক যে আমি হেড অফিসে আমার ফ্যাক্টরিতে যে লোকজনগুলো সেট করে সব কিছু প্ল্যানিং করে রাখছি, সে মানুষগুলো আসলে বাস্তবে পারফর্ম করতে পারতেছে না, অথবা তাদের অনেকেই ছাঁটাই দিয়ে দেওয়া লাগছে। তো এখন ফুল প্রেশার আমার উপরে। আবার এবছরের শুরুতে আমার মোবাইলগুলো যখন নিয়ে গেছে, এবং সেখানে অনেক টাকা পয়সাও আমাদের ড্যামেজ হয়ে গেছে। তো প্রোডাকশনের জন্য তো টাকা দরকার, আমরা তো ব্যাংকের থেকে লোন নিয়ে কাজ করি না, অথবা আমাদের অনেক বেশি ফান্ড নাই। কারণ আপনার দেশে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, এই রাজনীতি 6 মাসেই তো 28 লাখ টাকার উপর দেনা হয়েছি। আর এর মধ্যে এত পরিশ্রম করে এত গয়ে গতরে খেটে 10টা হাজার টাকা কামাই করতে জানটা বের হয়ে যায়। তো সেখানে কয়েক লক্ষ টাকা যদি চুরি হয়ে যায় অথবা মিসিং হয়ে যায়, মোবাইলগুলো মিসিং হয়ে যায়, যেখানে সব বাইরের নাম্বার। তো এই বছর আসলে আমার জন্য যাচ্ছে প্রচণ্ড একটা, মানে ধ্বংসাত্মক একটা বছর যাচ্ছে আমার জন্য। তার মধ্যেও ইভেন আমি নিজে অসুস্থ, আপনারা জানেন। আমি পারলেই হসপিটালের থেকে পলায় চলে আসছি গত বছরে, এসে খালি ওষুধ খেয়ে খেয়ে, পেইন কিলার খেয়ে খেয়ে আমি ওই সার্জারিটাকে থামায় রাখছি।
আমার লিভার এবং গল ব্লাডারে একটা বড় ধরনের সমস্যা আছে, যেটা যে কোনো সময় ক্যান্সারের রূপ নিতে পারে। তো তারপরেও আমি 15 দিন অপারেশন করলে 15 দিন, 20 দিন, 1 মাস বেডে শুয়ে থাকতে হবে, সেই ভয়ে হসপিটালে সব দেনা পাওনা শোধ করে দিয়ে কোনো মতে হাত পা ধরে পলায় চলে আসার মতো চলে আসছি। তো বাসায় আসার সাথে সাথে দেখা গেছে বউ ইচ্ছা মতো গালিগালাজ করছে যে আগে জানে বাঁচো। তা আগে জানে বাঁচতে গেলে তো এই 1 মাসের মধ্যেই দেউলিয়া হয়ে যাচ্ছি, কাজ করেই টিকতে পারতেছি না, দেউলিয়া হয়ে যাচ্ছি। আর 1 মাস বেডে শুয়ে থাকবো? দরকার নাই তো। আমি এমন মানুষ, নিজের কাফনের কাপড় নিয়ে তারপরে কবরে যাওয়া পাবলিক, যে আমি মরে যাওয়ার পরে বলবা যে কাফনের কাপড়টা কিনে দিয়ে যায় নাই, এটা আবার এখন কিনতে বাজারে যাওয়া লাগবে। এবারটা সারা জীবন সংসার করছে, জ্বালায় খাইছে, এখন মরছে, মরার সময় জ্বালায় মরছে। সো আমি এগুলো একদম পছন্দ করি না। আমি খুব কাট ক্লিয়ার মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম হয় কি, যেহেতু আমরা এখন পার্টনারশিপে যারা কোটি কোটি টাকার ব্যবসা করে, ব্যাংক লোনের ব্যবসা করে, তারাই এখন পথে ঘাটে দেউলিয়া, তারাই এখন পাসপোর্ট ভিসা লাগায় দেশ বিদেশ যে যেখানে ছুটে চলে যাওয়ার চেষ্টা করতেছে। আর সেখানে একক মালিকানায় সামান্য কিছু মূলধনে, কারণ আমরা যে প্রাইসে মাল বিক্রি করি ওটা দিয়ে তো আসলে দাঁড় মানে টিকে থাকাই কষ্ট। কোটিপতি হয়তো দূরের কথা, টিকে থাকাই কষ্ট। আপনি তো ব্যবসা করেন, একটা মাল 100 টাকায় কিনে যদি 200 টাকায় বেচতে না পারেন, ওই মালকে আপনারা বেচেন। আর আমরা যেটা করি সেটা 5% লাভে। তো 5% দিয়ে আসলে কি হয়? যদি কখনো 7% হয়, যদি কখনো সামান্য একটু বেশি কিছু হয়, তখন ইভেন আমরা এই বছর গাইটে যে পরিমাণ টাকা কাস্টমারদের ব্যাক দিয়েছি বিকাশ করে করে, আপনারা যারা পেয়েছেন তারাই তো সাক্ষী যে গাইটের জগতে গত 50 বছরে কেউ 4 আনা পয়সা কেউ কাউকে ফেরত দিছে কিনা। বরঞ্চ একটা গাইড নেবেন, 5,000 টাকা কন্ডিশন দিয়েছেন, গাইডটা নেন নাই অথবা ভালো লাগে নাই, কুরিয়ারেতে ফেরত দিয়ে দিচ্ছেন, আপনার টোটাল 5,000 টাকা মাইজ। এটি নিয়ম। এবং খাতুনগঞ্জে আছে আমার কাছ থেকে টাকা নিয়ে, আমি যেখানে সামনে পড়ে থাকি 2 বছর ধরে টাকা দেয় না, যে মাল তো নেন নাই, টাকা মাইজ। তো সেইখানে আমরা মাল নেওয়ার পরে আপনার জন্য একটা ভালো মাল বেছে দিয়ে তারপর আপনাকে 2 টাকা ফেরত দিয়ে দিই, যে ভাই আপনি 14,000 টাকা দিছিলেন ভাই, 13,000 টাকার মধ্যেই হয়ে গেছে, 1,000 টাকা বিকাশ করে দিলাম। তো এভাবে আসলে কে বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত ব্যবসা করছে? এরপরে দেখা যায় যে আপনাদের কাছ থেকে মনের সন্তুষ্টি পাওয়া যায় না। যেমন একটা উদাহরণ আপনাকে আমি বলি, জাপানি এ গ্রেডের মেনজের গাইড আপনাদের আমরা ভিডিও করে বলে দিলাম যে এ গ্রেডের মাল আসছে, দ্রুত মাল নেন। আপনারা মাল শেষ হয়ে যাওয়ার পরেও কিছু যোগাযোগ করছেন। তখন খাতুনগঞ্জে কি হয়, প্রথমে আমি বারবার ভিডিওতে বলেছি, সিজনের শুরুতে ভালো মালটা আসে, ওই মালটা সারা বাংলাদেশে তারা ছড়ায় ছিটায় দেয় এবং একটা মার্কাকে দাঁড় করায় যে এই মার্কার মালটা এবছর ভালো। কথার কথা, একটা উদাহরণ দেখে আপনাদের। কথার কথায় এই মালটা মনে করেন এ গ্রেড মাল আসছে, আর এরকম চকচকে দেখলেই তো আপনারা ভাবেন যে জোবায়েদ ভাই বলছে সুন্দর করে বাইন্ডিং করা আছে, তাহলে মালটা এ গ্রেড। এখন এ গ্রেডের মালটা যখন প্রথমে সিজনের শুরুর দিকে আসে, তখন এটার মধ্যে যে সৌন্দর্য, যে পরিচ্ছন্নতা, যে বরকত যেগুলা থাকে। কিন্তু বি গ্রেডের মাল, এ গ্রেডের মাল যদি 30টা আসে, বি গ্রেড আসে 70টা। কিন্তু এই এ গ্রেডের মালটা যখন মার্কেটে আউট হয়ে যায় এবং মানুষের মনে মনে মুখে মুখে আলোচনা হয়, যারা মার্কা দেখে মাল কেনেন সবাই বলে যে ভাই হরিণ মার্কা মাল একদম ফার্স্ট ক্লাস পড়ছে, এবছর হরিণ মার্কা মাল সুপারহিট। তখন তখন কি হয়, তখন সবাই চোখ বন্ধ করে হুজুকে এটা বি গ্রেড মাল কেনা শুরু করে, কিন্তু তারা জানে এটা এ গ্রেড। এখন বি গ্রেড মালটাও এ গ্রেডের কাছাকাছি বিক্রি হয়। তাহলে এই যে বি গ্রেডের মালটা এ গ্রেডের দামে বিক্রি হয়, এখন এটা তো সবাই কিনে নিতে পারে না, বুঝতে পারে না। আমরা তো মানুষ, আমরাও গোডাউনে আসি আপনাদের তরফ থেকে, আমরা আপনাদের ভালো মন্দ সব শেখাই, টেকনিক্যাল যত খুঁটিনাটি আছে শেখায় দিয়ে বলি আপনারা আপনাদের মতো কিনে নেন, আপনাদের লাইফ তৈরি করে দিলাম। আর এরপরে যদি না পারেন, কোনো প্রতিবন্ধকতা থাকে এবং আমাদের যদি আস্থা করেন, আমাদের দক্ষতার উপর যদি আস্থা করেন, তাহলে একটা অর্ডার দিতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব কী মাল আপনাকে দেওয়া যায়। তা আপনারা টাকা দিলে সেটি নিয়ে বিভিন্ন গোডাউন ঘুরে 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 আপনার যেমন চাহিদা ওরকম কাছাকাছি গেলেই তখন ওই মালটা কিনে আমরা আপনাদের দিয়ে দিই। এটি তো আমাদের ব্যবসা। 500, 1,000, 700, আবার কখনো পকেটের তো বের হয়ে যায়। কারণ আমরা যে রেট, আমরা যে আমাদের কোম্পানিতে দেখা গেছে একটা মালের রেট বলছে 15,000 টাকা, এখন কিনতে এসে দেখলাম মালের রেট 15,500 অথবা 16,000 হয়ে গেছে। তো আমরা বাইরের কাছ থেকে বেশি টাকা নেই না, ওই মালটাই তাকে দিয়ে দিই। এরকমও অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে এরকম। বাট যদি কমে যদি পাই, 13,500 টাকা যদি হয়ে যায়, তাহলে 1,500 টাকা ফেরত দিয়ে দিই, যে ভাই আমার যেটা লাভ করা 500 টাকা ওটা হয়ে গেছে, আপনি বাকি বাকি টাকাটা ফেরত নেন। এটা খানস গ্লোবাল।
আবার অনেকে আছে চিন্তা করে যে সব জায়গায় কি হচ্ছে এই মালটা পাওয়া যাচ্ছে 12,000 টাকায়, জুবায়েদ ভাইয়ের কাছে কেন 13,000 টাকায়? জুবায়েদ ভাই যে কাস্টমারকে ওই টাকা পরবর্তীতে ফেরত দেয় যদি কিনা 12,000 টাকা ম্যানেজ করতে পারে, সেটা তো কেউ জানে না। কিন্তু নর্মালি সবাই ফোন করে দাম জিজ্ঞাসা করে, করে উফ ভাই সদরঘাটের থেকে আপনার রেট কি 1,000 টাকা বেশি। এখন আমি তো 10টা গোডাউন ঘুরে একটা মাল চুজ করছি এবং খুচরা কিনতেছি এখানের গোডাউন মালিকদের কাছ থেকে। তা আমার তো কেনা দামই বেশি। সদরঘাট ট্রাক ভরে মাল নিয়ে যাচ্ছে, তারা কোটিপতি ব্যবসায়ী। তার মালের হোলসেল রেট খাতুনগঞ্জে 12,000 টাকা, মনে করেন সদরঘাটে 12,500 টাকা। কিন্তু সদরঘাট যখন ট্রাক ভরে মাল নিয়ে গেছে তখন তার কেনা রেট 10,000 টাকা করে মনে করেন। তাহলে তার একটা বেলে তো 2,500 টাকা লাভ আছে। তো আমার 2,500 টাকা লাভ করতে তো আমার কলিজাটা বের হয়ে যায়। তো সম্ভব না, কারণ আমি এখানে খুচরা মাল কিনি। আর এটা হচ্ছে বাস্তবতা, যারা আমাদের ফাংশনটা জানেন না তাদের বলে দিচ্ছি। তো আমরা এবছর যেমন আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত, যার কারণে আহ, বলতে পারেন আমার টায়ার্ডনেসের কারণে আমি বাসের মধ্যে ঘুমায় পড়ছিলাম, এটা আমার ফল্ট। তো যার কারণে আমাদের টাকা পয়সা অনেক শর্ট পড়ে গেছে, খাতুনগঞ্জে অনেক বাকি পড়ে গেছে, তারপরে গোডাউন মালিকদের কাছে, তারপরে হেড অফিসে অনেক টাকা ভাড়া থেকে শুরু করে ফ্যাক্টরিতে অনেক বাকি পড়ে গেছে। ইভেন আমরা আপাতত খালি পরিবেশটা ঠেক দেওয়ার জন্য আমরা আপনার কিছু ফ্রেশ অর্ডার আসছিল, কিছু অ্যাডভান্স, ওই টাকাটা দিয়ে অন্তত আমরা আপাতত ঠেক দিচ্ছি। তো এখন এই ফ্রেশ অর্ডারেরও তো বাইরের তো নির্দিষ্ট একটা সময় আছে, তো এই সময়টাও ক্রস করছে। আমি কিন্তু একদম যা বলি স্বীকারোক্তিমূলক এবং মন থেকে সত্যি কথা বলি। আমি কখনো উল্টাপাল্টা করার চেষ্টা করি না, এবং আমার কাছে যে যেখান থেকে আসেন, কারণ যেটা আমার প্রবলেম হচ্ছে অথবা যেখানে আমি বিপদে পড়ছি সেটা আমি বললে তো আর মানুষ আমাকে চড়াবে না, রাইট? চড়াবে না, কিন্তু মানুষ আমাকে ভালোবাসে। আর বাংলাদেশের গার্মেন্টসের ব্যবসায়ীরা যে কীভাবে টিকে আছে শুধু তারাই জানে। যারা মনে করেন ব্যাংকের থেকে 1,000 কোটি টাকা লোন নিছে, 500 কোটি টাকা দিয়ে গার্মেন্টস বানাইছে আর 500 কোটি টাকা দিয়ে ধারের জমি কিনে রাখছে, ওই জমি এখন লোন আবার এক্সটেন্ড করে অথবা এক ব্যাংকের লোন আর এক ব্যাংকে ডাইভার্স করে আবার কি হয়েছে, ভালো অর্ডার পাইছে, আবার 50 কোটি অথবা 100 কোটি অথবা 200 কোটি লোন নিছে, এক্সপ্যান্ড লোন। অথবা ওই জমি বিক্রি করে দিচ্ছে, জমি কিনছিল কথার কথা 1 লাখ টাকা করে বিঘা ধানের জমি, এখন সে বিঘা হয়ে গেছে মনে করেন 10 লাখ টাকা করে, তার ওখান থেকে টাকা বেড়ে আসছে। তো তার কিন্তু এত বেশি জ্বালা নাই, কিন্তু আমাদের জ্বালা আছে, কারণ আমরা ব্যবসা করে সম্পদও করি নাই, বাড়ি গাড়িও করিনি, ফ্ল্যাটও করি নাই, কোনো কিছু করি নাই। কারণ আমরা যে রেটে আপনাদের জন্য কাজ করি সেই রেটে আমাদের এমপ্লয়ীদের বেতন এবং ভাড়া দেওয়াই এটা টাফ হয়ে যায়। আর এরপরে আমাদের কোম্পানিতে সবচেয়ে প্রবলেম হচ্ছে যে আমরা প্রফেশনাল লেভেলের ভালো লোকজন রাখলেও কেন যেন তারা লং লাস্টিং করে না। হয় তাদের ব্যক্তিগত সমস্যা, নয় এত বেশি শিখে ফেলে যে 2 দিনের মধ্যে কোম্পানি মালিক হয়ে যেতে চায়, আবার 2 দিন পরেই দেখি যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমাদের ব্যাড লাক। তো এটার জন্য কাস্টমারদেরও সাফার করতে হয়, এবং কোম্পানি কতবার ধ্বংস হওয়ার পরে আবার ঘুরে দাঁড়াইতে পারে, কতবার, এটা তো একটা সহ্য ক্ষমতা আছে। তো এবার একদম মরণাত্মকভাবে কোম্পানি ধ্বংস হওয়ার মতো একটা অবস্থায় চলে গেছে, যেখান থেকে ঘুরে দাঁড় করাতে আমার জানটা বের হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের বলবো যে যারা আমাদের ভালোবাসেন, আমাদের সঙ্গে চলেন, আমাদের পরে আস্থা রাখেন, অন্তত একটা জিনিস আপনাদের স্বীকার করতে হবে যে আমাদের যারা অর্ডার দিয়ে মাল পাইছেন তাতে 1 দিনে পান আর 10 দিনে পান, অন্তত মালের কোয়ালিটি নিয়ে কেউ কোনো দিন কোনো শব্দ করে নাই। তো আপনারা কিছুদিন আগেও দেখেছেন যখন গার্মেন্টসের অবস্থা খারাপ গেল, দেশের অবস্থা খারাপ গেল, 6 মাসে বেতন ভাড়া সব মিলে 27-28 লাখ টাকা আমরা ব্যয় পড়ে গেলাম। যারা বড় বড় ফ্যাক্টরি তারা কয়েক কোটি টাকার ব্যয় পড়ে গেল। তারা ফেসবুকের থেকে শুরু করে সব জায়গায় ইনভেস্টর আবশ্যক, ইনভেস্টর আবশ্যক এরকম মেসেজ দিলে, এবং অনেকে ইনভেস্টর নিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়ালো। কিন্তু আমরাও কিন্তু এরকম ইনভেস্টরটার কিছু নেইনি। তো আমরা এর মধ্যে থেকে একটু গায়ে গতরে পরিশ্রম করে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি, এবং আমাদের যারা ফ্রেশ ওয়াটারের বায়ার আছে, তারপরে গাইটের যারা বায়ার আছে, তারা আমাদের প্রচুর স্যাক্রিফাইস করে, প্রচুর ভালোবাসে, যার কারণে হয়তো আজকে পর্যন্ত টিকে আছি, কালকে কী হবে জানি না। তো এই বছর আমাদের জন্য একটা মৃত্যু কামড় বছর চলতেছে, যে এদিকে থেকে আনলে ওদিকে থেকে বের হয়ে যায়, ওদিকে থেকে আনলে ওদিকে থেকে বের হয়ে যায়। তো খুবই খারাপ একটা মর্মান্তিক একটা অবস্থা যাচ্ছে কোম্পানির। তার মধ্যে থেকে চেষ্টা করছি, যে ব্যক্তি মনে করেন 10 দিনে মাল পাওয়া কথা, ফ্রেশ অর্ডার 20 দিনে, সে মালটা যাচ্ছে কথার কথা 40 দিনে, হাজারটা গালাগাল শুনতে হচ্ছে। এখন অভাবে থাকলে অথবা বিপদে পড়লে হাতিরে সুসাও লাথি মারে, অথবা আপনজনও লাথি মারে।
এখন এটা আপনার নিজেকে ভুল বুঝে সুসা মনে করার দরকার নেই, আমি জাস্ট উদাহরণ হিসেবে কথাগুলো বলছি যে যখন বিপদে পড়বেন, যেমন শেখ হাসিনা যখন আপনার ছিল ক্ষমতায়, তখন তার নামের আগে হজরত যোগ করে দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছিল, প্রস্তাবনা করছিল। আর যখন একটু ডানে বামে হয়েছে, তখন তার অপরাধের শেষ নাই। হ্যাঁ, তো সে যদি অপরাধ করে অবশ্যই সে অপরাধী, আবার সে যদি ভালো করে সেটার জন্য তাকে সুনাম করতে হবে। প্রতিটা মানুষের ক্ষেত্রে সেম ঘটনা। কিন্তু আমাদের সমাজটা এমন যে আপনি পরিবারের মধ্যে যদি আপনি বাবাও হন আর যদি আপনি অযোগ্য হয়ে পড়েন একটা সময় পরে, তখন আপনার সন্তান অথবা সন্তানের বউ আপনাকে লাথি মেরে অথবা গলা ধাক্কা দিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। তো এরকম সমাজ অথবা মানসিকতার পরিবেশে বসবাস করে আমাদের বেঁচে থাকতে হয়, আমাদের কাজ করতে হয়, আর এটা হচ্ছে বাস্তবতা। তো গায়ে গতরে বেশি পরিশ্রম করা ছাড়া কোনো উপায় নাই, এবং যত কষ্টই হচ্ছে না কেন হিউজ পরিমাণ জার্নি করে আমরা চেষ্টা করছি এটাকে ওভারকাম কিভাবে করে প্রতিষ্ঠানটাকে বাঁচায় রাখা যায়। তো আপনারা যারা আমাদের সঙ্গে কাজ করতে চান, অন্তত ডিলেতে ডেলিভারি হলেও মালের কোয়ালিটি নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলার সুযোগ পান নাই। এবং গাইডের ক্ষেত্রে আমরা আপনাদের শিখাই দিয়ে বলি আপনারা আপনাদের মতো করে কিনে নেন। তা আপনারাও কিনে নিয়ে যখন ঠকে যান এত কিছু শেখায় দেওয়ার পরে, তারপরে আবার কল করেন। আজকে সন্ধ্যায় এক ভাই কল করেছে, দুইজন কল করেছে যে ভাই আপনি শেখায় দিয়েছেন, খাতুনগঞ্জে গেছিলাম, মাল কিনছি, মাল ভালো পড়ে না, এবার আপনার কাছ থেকে মাল কিনবো। তাহলে আমরাও তো মানুষ, আমরাও যে 100টা মাল কিনতে যে 2টা মালে যে ধরা খাই না এমন তো না। কিন্তু ওই 2টা মালের জন্য মনে করেন ওই যে মা যে মারা গেছে কবরে শুয়ে আছে, ওই মরা মায়ের উপরে দেখা যায় মানুষ গালাগাল দেয়। তো কী আর করার, এর নামই তো ব্যবসা। সবাই যে 100% ধন্যবাদ দিবে এমন তো না। যেমন বসুন্ধরা গ্রুপ আপনার একদম ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট মার্কেটে ছাড়ে, এরপরও কি তার প্রোডাক্টের গুণগত মান নিয়ে মানুষের কোশ্চেন নাই? স্কয়ার কোম্পানি বিদেশে মাল এক্সপোর্ট করে, তারপরে আপনার কি বলে বেক্সিমকো, কত হাই কোয়ালিটির মাল বিক্রি করে, তারপরেও কি তার মালের দুর্নাম নাই? দুর্নাম আছে। তাহলে একটা প্রতিষ্ঠান সব মানুষের মন সবসময় জয় করতে পারে না। আর তারা এই ব্যবসায় টিকে আছে তাদের ক্ষমতাকে কাজে লাগায়, ব্যাংক লোন ব্যাংক লোন ব্যাংক লোন এগুলো করে। কিন্তু আমাদের তো কোনো 1 টাকাও কোথাও ব্যাংক লোন নাই। তাহলে আমরা একটা বিপদেও যদি পড়ি, তো আমাদের ফান্ডটা আসে কোত্থেকে আর কোথা থেকে ঘুরে দাঁড়াই? 1 লক্ষ টাকা কামাই করতে গেলে কম করলেও 50 থেকে 70 বেল মাল বিক্রি করতে হবে ন্যূনতম। তা 70 বেল মাল বিক্রি করে 1 লক্ষ টাকা মেকআপ দেওয়া, এটা এত সহজ না। কিন্তু মাস গেলেই কিন্তু 3-4 লাখ টাকা খালি বেতনই চলে আসে। তো এগুলোই হচ্ছে বাস্তবতা ব্যবসার। আপনারা নর্মালি দেখা যায়, যেমন কিছুদিন আগে একটা গাইড নিয়ে কমপ্লেন পেলাম, জাপানি গাইড, মেন্সের গাইডের কোড হিসেবে মালটা আসছে, মালের মধ্যে কালারফুল কাস্টমার চাচ্ছে, তো কালারফুল দেওয়া হলো, এখন বলে যে এটা লেডিসের মাল বেশি পড়ছে। এখন লেডিসরাই তো কালারফুল পরে, আর মেন্সে না হয় লেডিস হলে সেটা আরও বেশি দামে বিক্রি করা যায়। এখন গাইডটা তো 100% খুলে দেখা সম্ভব না। আপনারা জানেন একটা গাইড হচ্ছে গরিবের জন্য, সরকার ট্যাক্স ফ্রি করে নিয়ে আসে যে গরিব মানুষ যাতে পরে ব্যবহার করতে পারে। তো এই গাইডের মধ্যে কিছু ব্যবসায়ী তৈরি হয়ে আছে অলরেডি, যারা গাইডের মাল কিনে এখান থেকে ভালো মালগুলা, কারণ বিদেশিরা তো আর বাংলাদেশির মধ্যে একদম নাস্তানাবুদ করে মালটা ফেলে না, অনেক সময় ইনটেক মালও দেখা যায় ফেলে দেয়, কিনছে কিন্তু ব্যবহার করে নিয়ে ফেলে দিছে। তো এই মালগুলো সংগ্রহ করে নিয়ে শোরুমে আয়রন ফিনিশিং করে টোরে সব ওকে করে তারপরে শোরুমে বিক্রি করে, হাজার হাজার টাকা দামে বিক্রি করে। এবং এই জিনিসটাও আপনাদের উল্লেখ করে বলা হয়েছে। বাট বেসিক্যালি আপনি যদি চিন্তা করেন এই গাইটের মালটা নিয়ে কোনো কিছু না করে একদম আপনার শোরুমে উঠায় দিবেন আর হাজার হাজার টাকা দামে বিক্রি করবেন, এটা তো আপনার মানসিক সমস্যা, এবং ইউ আর এ ক্রাইম, আপনি একজন ক্রাইম। আপনাকে সবার আগে জানতে হবে মানুষের ব্যবহার করে ফেলে দেওয়া মালটা ইউজড ক্লথ অথবা সেকেন্ড হ্যান্ড ক্লথ, এইটাকে গরিবের জন্য আনা হয়েছে, এটাকে এর মধ্যে সর্বোচ্চ যেটুকুন ভালো পাওয়া যায় সেইটুকুনি আলহামদুলিল্লাহ। তো এই এই যে মানসিক যে সমস্যাগুলো, এই সমস্যা তো আমাদের সমাজে প্রতি বছর 2-4 জন এরকম কাস্টমার আমাদের চোখে পড়ে, কিছু করার থাকে না। দেখা যায় অনেক ভোগান্তি হয়, অনেক বিরক্তি তৈরি হয়। হ্যাঁ, ওই সালিশ বিচারও দেখা যায় মাঝে মধ্যে বসে। কিন্তু আনফর্চুনেটলি আর আনফর্চুনেটলি যেভাবেই হোক না কেন, দেখা যায় যে রায়গুলো আমাদের পক্ষেই থাকে, কারণ আমরা আপনাদের জানায় শুনে তারপরে একটা মাল বিক্রি করি। এবং এখানে এই গাইডটাকে নিয়ে আগে যেমন ওই ধর্মীয় অনেক প্রথাও ছিল, তারপরে বলা হতো এটা জুয়ার মাল, তারপরে আল্লাহ ভগবানের নাম দিয়ে খুলো, যদি বাঁধে তাহলে লাখ টাকা, না হলে ফতুর। তো এইগুলাকে কিন্তু আমরা গ্রামাটিক্যাল পর্যায়ে
একদম পার্ট টু পার্ট যুক্তিসঙ্গত পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসছি। আর হয়তো বা 10 থেকে 20% আছে হচ্ছে আপনার লাখের উপরে, কারণ পুরো মালটা তো খোলা যায় না। তো এইখানে তো আপনার গরিবের মালের উপরে আপনার তো কমপ্লেন করার কিছু নাই। আর আপনারা যখন কিনেন অর্ডার দেন তখন এগুলো জেনে শুনে দেখে ভিডিও এসে বলেন যে ভাই 200 ভিডিও দেখছি, অমুক করছি তমুক করছি। কিন্তু মাল কেনার পরে যদি একটু ডানে বামে পড়ে তখন মনে করেন আপনাদের ভাষা থেকে শুরু করে চেহারা থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো যারা এরকম মানসিক রোগী তারা অন্তত আমাদের কাছে আসবেন না। আর যারা ভালো মন্দ সব কিছু জেনে বুঝে তারপরে একটা মাল কিনতে চান তারা আমাদের কাছে আসবেন। কারণ অযথা আপনার কারণে আমি বিরক্ত হতে চাই না, অথবা আমিও আপনাকে বিরক্ত করাইতে চাই না। খুব কাট ক্লিয়ার টাইপের মানুষ আমি। আমার কথা বুঝতে পারছেন? তো আমি এখন আছি চট্টগ্রামে। আপনাদের যদি কোনো গাইড, সবই তো শেখাই দিছি ভালো মন্দ, আপনাদের যোগ্যতায় যদি কিনতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি আমাদের কাছ থেকে আপনাদের কেনার ইচ্ছা হয় তাহলে স্বেচ্ছায় আসবেন, গাইড কিনবেন যেটা অফেরতযোগ্য। কুরিয়ারের থেকে মালটা ছাড়ানোর পরে এটার কোনো রিপ্লেসমেন্ট অথবা কোনো কিছু হয় না, এটা আপনারা সবাই জানেন। আর গাইড যদি খুলে ফেলেন তাহলে তার কিছু করারই নাই, তাই না? তো এভাবে জেনে শুনে বুঝে আপনাদের অসংখ্য ভিডিও এভাবে বলে দেওয়া আছে। গাইডের উপর বোধহয় 600 উপর ভিডিও হয়ে গেছে, প্রতিটা ভিডিওতেই প্রায় সেম কথা বলা। তো সো এখানে এমন না যে আমাদের কোনো একটা পয়েন্ট অথবা কোনো একটা জিনিস গুপ্ত আছে, সব কিছু আপনাদের জন্য ওপেন। তারপরে জেনে শুনে বুঝে যদি আপনারা মাল কিনতে আসেন তাহলে আসবেন, না আসলে ভালো না লাগলে তো কিছু করার নাই। আর আমরা এখন বর্তমানে ব্যবসায় নিজে থেকেও ব্যবসা বরকত করা যাচ্ছে না। তো দেখা যায় আমি যখন ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসি তখন ঢাকা হেড অফিস ফ্যাক্টরি দুটোই বসে যায়। সবাই দায়িত্ববান, কেউ চোর না, বদমায়েশ না, কোনো কিছু না। কিন্তু দেখা যায় মালিক না থাকলে যে একটা লেজি অথবা লোকজনের অভাবে, কারণ একটা মাল কিনতে গেলে, একটা ফেব্রিক্স কিনতে গেলে নারায়ণগঞ্জ যাওয়া লাগে, তো ঢাকা থেকে মতিঝিল পর্যন্ত একটা ডকুমেন্ট নিয়ে আসতে যাইতেই তো দিন শেষ। আর এখান থেকে ফেব্রিক্স কিনতে যাবে তারপরে আসবে, দিনই তো একটা শেষ। তো এরকম একটা রাশ টাইমে লোকজন কম পড়ায় আমরা আসলে অনেক পিছিয়ে গেছি, যেটার জন্য আমরা যেমন অনুতপ্ত, যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা একটা অনুতপ্ত হয়েছি, তেমন লোকজনের অভাবে আমরা এটাতেও আমরা অনুতপ্ত হয়েছি। তো আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ কিভাবে আমরা আমাদের যত ক্লায়েন্ট আছে, অন্তত আজকে পর্যন্ত তো সব গাইড দেওয়া শেষ হয়ে গেছে, গাইড আর কোনো পেন্ডিং নাই। শুধু আমাদের হেড অফিসে ফ্যাক্টরিতে কিছু প্রোডাকশন আমাদের ডিলে হয়ে আছে। তো সবাই খুবই ভালো মানের বায়ার এবং খুব ভদ্রলোক মানুষ, যার কারণে আমাদের অনেক এরপরে অনেক সম্মান করতেছে, ভালোবাসতেছে, সহমর্মিতা দিচ্ছে। এখন বাস্তবটা তো দুনিয়ার তো টাকায়, টাকা দিয়ে মাল কিনতে হবে, তারপরে মালটা বানাইতে হবে, তারপরে দিতে হবে। তো আমরা চেষ্টা করছি এটাকে কিভাবে ওভারকাম করা যায়। আমিও হয়তো বা 10-15 দিন পরে গাইডের চাপটা কমলে আমি হেড অফিসে ঢুকে আমি যেভাবে হোক এই অর্ডারগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকেই হোক, যেভাবে হোক। তো কোম্পানির যত ভালো এবং মন্দ দিক আপনাদের সামনে একদম স্বচ্ছভাবে তুলে ধরলাম। আপনারা যারা আমাদের ভাই মনে করেন, আমার কাছ থেকে অন্য কোথাও যেও যে অনেক বেশি ভালো থাকবেন, কারণ বাংলাদেশে বেশিরভাগ গার্মেন্টসই দুর্বল হয়ে গেছে। এত কোটি কোটি টাকার দেনাগ্রস্ত হয়েছে, হয়তো আমার কাছে আপনার 1 লাখ আটকে আছে, আর এক জায়গায় গেলে আপনার 10 লাখ আটকে যেতে পারে। তো চলে যাওয়া অথবা একজনকে একদম অকথ্য ভাষায় গালিগালাজ করা অথবা হামলা করা, এগুলো কিন্তু কোনো সমাধান না। সমাধানটা হচ্ছে সবাই সহমর্মী হয়ে কিভাবে এটাকে সমাধান করা যায়, কারণ রাষ্ট্রে গার্মেন্টস ধ্বংসের পথে। তো সেখানে আজকে পর্যন্ত আমাদের মতো ছোট কোম্পানি যে টিকে আছে, এবং আমাদের কোম্পানিতে ওই 8,000, 10,000, 6,000 টাকা দামের ওয়ার্কার নাই। আমাদের এখানে এক একটা ওয়ার্কার 30-35 হাজার টাকা তাদের স্যালারি, ন্যূনতম ওভারটাইম না করলেও 25,000। অর্থাৎ সিনিয়র অপারেটর দিয়ে আমরা মাল সেলাই করাই না। আমাদের এখানে মাল সেলাই করতে গেলে তাকে অবশ্যই স্যাম্পল ম্যান হইতে হবে, যে স্যাম্পল দেখায় বাইরের কাছ থেকে অর্ডার করা হয়। তো আমরা কাজ পেলে ওয়ার্কার বাড়াবো, কিন্তু কাজ যেহেতু এখন কম, আবার ফান্ডের ক্রাইসিসের কারণে আমরা কাজ করে এগোতে পারতেছি না, আবার লোকবলের অভাবেও এগোতে পারছি না। তো আমরা আসলে দাবার চেকের মতো অবস্থায় পড়ে গেছি। একদম মন খুলে আপনাদের কষ্টের কথাগুলো বলতেছি। তো আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের কাছ থেকে কারো কাছ থেকে কোনো সহযোগিতা চাই না, শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মার্কেটে যে কমিটমেন্টগুলো দিই সেই কমিটমেন্টগুলো থাকে, এবং যেগুলো একটু পিছিয়ে গেছি সেখানে যেন আমরা ওভারকাম করতে পারি। তো সবার জন্য শুভকামনা। আর যদি কারো গাইড লাগে এরপরে আমাদের কাছ থেকে নেওয়ার মতো মনে হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন। গাইড কিনতে যে আমরাও যে ঠকি না, আমরা যে বেহেস্ত থেকে গাইড নিয়ে আসি তা না, আমরা এরকম বিভিন্ন গোডাউন ঘুরে আমাদের চোখে আমাদের বিবেচনায় সর্বোচ্চ যেটা ভালো মনে হয়
সেই মালটাই দিই। এখন দেওয়ার পরে এটা যদি একটু খারাপ পড়ে অথবা যদি একটু আপনারা পছন্দনীয় হয়, তা আমাদের তো আর কিছু করার থাকে না। আমরা তো মানুষ, আমরা তো গোডাউনের থেকে মাল কিনি, আমরা তো নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি না। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা, সবাই দোয়া করবেন। আর আমি গতকাল চট্টগ্রাম আসছি, বাট গতকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। তার মধ্যে গতকাল সন্ধ্যা আপনাদের জন্য একটা ভিডিও করে দিয়েছি। তো আশা করছি কালকে থেকে আপনাদের সব গাইড আমরা বোধহয় 2-3টা গাইডের বোধহয় অর্ডার আছে, ইনশাল্লাহ কালকে আমরা এগুলো আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের গাইডের কোনো পেন্ডিং থাকবে না। আর হেড অফিস ফ্যাক্টরি এটা একটু বসে গেছে লোকজনের অভাবে, প্লাস আমি না থাকার কারণে, কারণ মালিক না থাকলে কোম্পানি বসে যায়, এটাই স্বাভাবিক। তো যেহেতু চট্টগ্রামে অনেক ডিউটি করতে হচ্ছে, এদিকে প্রচুর মন দিতে হচ্ছে, মনোযোগ দিতে হচ্ছে। তো আমার বিশ্বাস এই মাসটার শেষের দিকে যখন ঢাকায় ঢুকবো, তখন আমাদের ফ্যাক্টরি হয়তো বা 10-15 দিন ধাক্কা লাগবে, তারপরে ইনশাল্লাহ আবার আগের পজিশনে চলে যাবে এবং সুন্দরভাবে কাজ করবে। আল্লাহ ভরসা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা টিকে থাকতে পারি, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায়। আল্লাহ হাফেজ।